নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজকের গুরুত্বপূর্ণ যে সংবাদ, সেই সংবাদ আমরা তুলে ধরছি, যেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি পিসির ভাইপো এবং রাজ্যের দ্বিতীয় কমান্ড যাকে বলা হয়, সেই অভিষেক ব্যানার্জি আবার সুপ্রিম কোর্টে মামলা করেছেন। সুপ্রিম কোর্টে যে মামলাটা তিনি এবার করেছেন, তাতে তিনি বলছেন কি? তাতে তিনি বলছেন যে বাংলার কিছু সংবাদ মাধ্যম তার যে সম্পত্তি, তার যে অর্থনৈতিক পরিস্থিতি, তার যা ইনকাম, সেই নিয়ে ভুয়ো সংবাদ পরিবেশন করছেন। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতি, যিনি হচ্ছেন একজন অভিজিৎ গাঙ্গুলি আর একজন হচ্ছেন অমৃতা সিনহা, এরা রীতিমতো বায়াসড। এনাদের থেকে যে মামলাগুলো, আবার যে মামলা এনাদের কোর্টে আছে, সেই মামলাগুলোকে অন্যত্র সরানো হোক। দর্শক, সুপ্রিম কোর্টে এই নিয়ে তিনি একটি মামলা করেছেন আজকে। আমরা যখন আজকে কলকাতা হাইকোর্টে ছিলাম, সেই সময় যে খবরটা আমরা পেয়েছি, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি, বাংলার যুবরাজ, তিনি একদম পরিষ্কারভাবে দুজন নাম, যে নাম হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি অমৃতা সিনহার ঘর থেকে যে মামলা, সেই মামলা সরাতে চাইছেন। এমনকি তিনি বলছেন যে বাংলার যে সংবাদ মাধ্যম, কিছু সংবাদ মাধ্যম তার সম্পত্তি নিয়ে উল্টো পাল্টা নিউজ করছে, তাদের বিরুদ্ধেও, তাদেরকেও পার্টি করা হোক। এই ধরনের আজকে একটি মামলা সুপ্রিম কোর্টে তিনি করেছেন। কলকাতায় বসে অভিষেক ব্যানার্জি সেই মামলা করছেন। সুপ্রিম কোর্টে এই মামলা হয়েছে। দর্শক, এইখানে কিন্তু আমাদের বেশ কতগুলো প্রশ্ন মনের মধ্যে জেগেছে, যে প্রশ্নগুলো আপনাদের সামনে আমরা করতে চাই। একজন চোর, একজন দুর্নীতিবাজ, কোটি কোটি টাকা বাংলার থেকে, বাংলা সাধারণ মানুষের থেকে লুট করছেন, তার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না, তার বিরুদ্ধে কোনো বক্তব্য হবে না, তার বিরুদ্ধে কোনো সংবাদ হবে না। এই কোন ধরনের রাজনীতি? আসলে অভিষেক ব্যানার্জি বুঝতে পারছেন যে তিনি আর সরাসরি বক্তব্য খুব একটা রাখছেন না। তিনি এবার চাইছেন কি জানেন? যে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই সমস্ত জায়গায় যদি মামলা করা হয়, আর সেই মামলা দিনের পর দিন চলতে থাকবে, হয়তো দেখা যাবে এই মামলা চলতে চলতে একদিন অভিষেক ব্যানার্জি বুড়ো হয়ে যাবেন, তখনও এই মামলা চলছে। কারণ এই ইতিহাস আমরা কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বহু মামলা দেখেছি যে 30 বছর, 35 বছর ধরে একটা মামলা চলছে তো চলছেই। যে সমস্ত হবু শিক্ষকরা তারা রাস্তায় বসে আছে, তারা একদিন বুড়ো হয়ে যাবে, তাদের ছেলে পুলে হবে, তাদের ছেলে পুলেরা কোর্টে লড়াই করবে বাবাদের হয়ে, মায়েদের হয়ে। সেই মামলা চলতে থাকবে কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। কারণ সুপ্রিম কোর্টে এই মামলা, আজকের যে মামলা অভিষেক ব্যানার্জি করেছেন, এই মামলা প্রথমেই রিজেক্ট করে দেওয়া উচিত। আপনি ভাই কলকাতা হাইকোর্টে গিয়ে বুঝে নিন, সুপ্রিম কোর্টে আপনার মামলা গ্রহণ করা হবে না। কারণ প্রথমে আপনি প্রমাণ করুন যে আপনি দুর্নীতিগ্রস্ত নয়। এইটা কিন্তু কোনো কোর্ট বলছে না। একের পর এক বিভিন্ন রকমের রায় দেওয়া হচ্ছে, একের পর এক স্টে দেওয়া হচ্ছে, একের পর এক বক্তব্য বলা হচ্ছে। অভিষেক ব্যানার্জি এই যে কোটি কোটি টাকার সম্পত্তি তিনি কিভাবে করলেন, নামে বেনামে 35টা প্লট কালীঘাট যে এলাকা, সেই এলাকায় তাদের নামে আছে, তাদের পরিবারের নামে আছে। এমন একটা কোম্পানি দেখান ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে যে 1000% গ্রোথ। মানে 2011 সালে যে লোকটা ঠিক মতন খেতে পেত না, সেই লোকটার কাছে আজকে কোটি কোটি টাকার সম্পত্তি, কি করে সম্ভব? আর এই কথাগুলো যখন কেউ বলছে, তখন তার গোসা হয়ে যাচ্ছে। এটা ঠিক যে একজন বিচারপতি কেন তিনি বারবার এই কথা বলছেন। মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রেসের সামনে যে সমস্ত বিবৃতি দিচ্ছেন, এই বিবৃতির ফলে এই সমস্ত মামলাগুলো কিন্তু অনেকটা হালকা হয়ে যাচ্ছে। তিনি যেভাবে বলে ফেলছেন, এই বলাটা তার কোর্টের নির্দেশে বলে দেওয়া উচিত, তাকে একদম অর্ডার দেওয়া উচিত। কলকাতা হাইকোর্টে তার যথেষ্ট সুনাম আছে, তার যথেষ্ট পাওয়ার আছে। তিনি সিঙ্গেল বেঞ্চে একদম পরিষ্কার বলবেন যে অভিষেক ব্যানার্জির নামে সারা রাজ্যের থেকে বহু কমপ্লেন, বহু মানুষ তার বিরুদ্ধে কথা বলছেন যে তিনি এত সম্পত্তি কি করে করলেন।
আমি অর্ডার করছি অভিষেক ব্যানার্জি তিনি ওকালতনামা দিয়ে তার সম্পত্তির ডিটেলস দিক। যদিও এই সংক্রান্ত মামলা সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আছে, এই মামলার রায় কিন্তু অমৃতা সিনহা কিন্তু ধীরে করে নিয়েছে। কারণ জানেন যে তিনি যদি কোনো মামলার রায় দেন তাহলে সেই রায়টা ডিভিশন বেঞ্চে গিয়ে আটকে যাবে। এবং যে কারণে অভিষেক ব্যানার্জি চলে গেছেন সুপ্রিম কোর্টে। কেন গেছেন? সুপ্রিম কোর্টে যদি একটা রায় বের করে আনা যায় যে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি আর বিচারপতি অমৃতা সিনহার যে এজলাসে যে মামলাগুলো চলছে অভিষেক ব্যানার্জিকে নিয়ে, সেই মামলা অন্যত্র করে দেওয়া হোক, অন্য ঘরে পাঠিয়ে দেওয়া হোক, তাহলে কি হবে? আবার সময় পেয়ে যাব, আবার একটা লং প্রসেস চলবে, আবার একটা আইনি জটিলতা চলবে। আর অভিষেক ব্যানার্জির হয়ে যারা মামলা লড়েন তারা দেখবে কি পয়সা, কারণ তারা তো লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কামাচ্ছে, রাজ্য সরকারের ভাড়ার থেকে সেই টাকা দেওয়া হচ্ছে। আমরা প্রথম দুটো তিনটে প্রশ্ন জানতে চাইছি উত্তর। এক নম্বর হচ্ছে অভিষেক ব্যানার্জি এত টাকা পাচ্ছে কোথা থেকে? দুই, অভিষেক ব্যানার্জির যে সম্পত্তির তালিকা কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে জমা পড়েছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার ঘরে, সেই সম্পত্তির ডিটেলস কেন জনসমক্ষে আনা হচ্ছে না? নাম্বার থ্রি হচ্ছে সুপ্রিম কোর্ট কেন বারবার করে এন্টারটেন করছে? যদিও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারি না, কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে আমাদের কথা বলার কোনো রাইট নেই। আমরা আমাদের যে মনের প্রশ্ন সেই মনের প্রশ্নগুলোকে সাধারণ মানুষের সাথে শেয়ার করছি। যে দর্শক আপনারা বলুন, অভিষেক ব্যানার্জি যিনি বারবার করে সুপ্রিম কোর্টে মামলা করছেন, বিভিন্ন মামলায় হেরে গিয়ে মামলা করছেন, বিচারপতিকে সরিয়ে দেওয়ার মামলা করছেন, এত টাকা তিনি কোথা থেকে পাচ্ছেন? কেন এই বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টে, কেন এই বিষয়টা নিয়ে সংসদে কোন রকম কিছু কথাবার্তা হবে না? কেন তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে না? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কারণ প্রচুর কোম্পানি আছে ভারতবর্ষে যারা একটু টাকার এদিক ওদিক করলে ইডি অফিসাররা চেপে ধরে, ইনকাম ট্যাক্সের অফিসাররা রীতিমতো চেপে ধরে, ফাইন করে লক্ষ লক্ষ টাকা। অথচ এই মানুষটার এমন কি গুরুত্ব আছে অভিষেক ব্যানার্জির যে তাকে ইনকাম ট্যাক্সও ধরছে না, তাকে ইডিও ধরছে না, তাকে সিবিআই হচ্ছে না, তার নামে কোনো চার্জশিটও হচ্ছে না, তাকে তদন্তের জন্য ডাকছে, সেই টাকাও তাকে আটকে দেওয়া হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। কেন? কিসের জন্য? এই প্রশ্নগুলো আমরা করছি। কারণটাই হচ্ছে কলকাতা হাইকোর্টের আপামর আইনজীবী এই প্রশ্ন যেমন করছে, তার সাথে বাংলার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা নিরপেক্ষভাবে, যারা মমতা ব্যানার্জির 100 টাকা 500 টাকা 1000 টাকা 2000 টাকার কথা চিন্তা করেন না, যারা বাংলাটাকে বাঁচাতে চাইছেন, এই সমস্ত মানুষ কিন্তু এই প্রশ্ন তুলছে। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতির কাছেও যেমন চাইছি উত্তর, আমরা কলকাতা হাইকোর্টের কাছে উত্তর চাইছি, আমরা লোয়ার কোর্টের কাছে উত্তর চাইছি, আমরা উত্তর চাইছি বিশিষ্ট আইনজীবীদের কাছে। কেন অভিষেক ব্যানার্জিকে নিয়ে তদন্ত হবে না? কেন অভিষেক ব্যানার্জি বারবার করে একের পর এক এজলাস চেঞ্জ করবেন? এর আগেও কিন্তু সুপ্রিম কোর্ট অভিষেক ব্যানার্জির মামলা থেকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সরিয়ে বিচারপতি অমৃতা সিনহাকে দিয়েছিলেন। এখন কেন তিনি বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সবার কাছ থেকে সরাতে চাইছেন মামলা? সুপ্রিম কোর্ট কেন এন্টারটেন করবেন এই ধরনের বিষয় নিয়ে? আর বারবার করে সুপ্রিম কোর্টে মামলা করে ফেলবেন, আর বারবার করে সুপ্রিম কোর্ট তাদের সময় নষ্ট করে মামলা শুনবেন। একজন সাধারণ মানুষ যদি হতো, একজন সাধারণ মানুষ যারা বিচারের আশায়, বিচারের জন্য দীর্ঘদিন ধরে জেলে থাকেন, কই তাদের কথা তো কেউ ভাবছে না। তাহলে অভিষেক ব্যানার্জি কি এমন মানুষ? অভিষেক ব্যানার্জি কোন গ্রহ থেকে এসছে যে তাকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট, তাকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার করে খাল হয়ে দাঁড়াচ্ছেন? এই প্রশ্ন কিন্তু আমরা ছুটছি, এই প্রশ্ন আমরা রাখছি। দর্শক, আমরা আমাদের মনের কথা, সাধারণ মানুষের কথা, কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। বাংলার তথাকথিত দালাল সংবাদ মাধ্যম যে প্রশ্ন করতে পারছে না, সেই প্রশ্ন আমরা করছি। তা উত্তর যদি কেউ দেন, আমরা সেই উত্তরও জনসমক্ষে তুলে ধরবো। আর দর্শক, আপনারা যদি কোনো বক্তব্য রাখতে চান, কোনো কমেন্টস করতে চান, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।